যুক্তরাষ্ট্র তাদের মেজর লিগ সকারটা ইন্ট্রোডিউস করার পরে, স্পেশালি আমি যদি আফটার 2018 ওয়ার্ল্ড কাপের পরের কথা বলি, তারা এই 26 ওয়ার্ল্ড কাপকে কেন্দ্র করে তাদের ইনফ্রাস্ট্রাকচারের কিছু জায়গায়, ক্লাব ফুটবলের ফেসিলিটির জায়গায়, এবং তাদের ফুটবলটা, মানে তারা তো আসলে ফুটবল বলে না, তারা বলে সকার। তাদের কাছে ফুটবল হচ্ছে কি ওই যে রাগবি খেলা যেটা, সেটা হচ্ছে কি ফুটবল খেলা। তাদের সকারটা তারা একটা ডিফারেন্ট মুডে নিয়ে যাওয়ার জন্য বিনিয়োগ আনা, ডেভিড বেকহামকে ইনক্লুড করা, ইভেন দো সে সময় পত্রিকায় নিউজও আসতো যে হচ্ছে কি ইন্ডিয়ান ধনকুবেররা আমেরিকান ফুটবলে বিনিয়োগ করতে আগ্রহী, যদিও এটা অনেক বেশি ডিপ্লোম্যাটিক চ্যানেলে শেষ পর্যন্ত সেটা আগায়নি। কিন্তু তারপরে ইউরোপেরও কিছু বিধিনিষেধ ছিল, কারণ ইউরোপের ফুটবলের একটা স্ট্রাকচার আছে। যুক্তরাষ্ট্র তাদের মেজর লিগ সকারকে স্টাবলিশমেন্টের জায়গায় নিতে একটা বড় রকমের ধকল পোহাতে হয়েছে, এবং তাদের যেই এখন পর্যন্ত তাদের যেই এই এফোর্টটা, ওদের ফুটবল অ্যাসোসিয়েশনের বলেন, গভর্নমেন্টের বলেন, কিংবা সংশ্লিষ্ট অথরিটির বলেন, সেই জায়গা থেকে তারা এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত সফলই বলা যায়। বেলজিয়াম যখন প্রতিপক্ষ হয় তখন আসলে তাদের চিন্তায় থাকাটা খুবই স্বাভাবিক। কি মনে হয় ম্যাচের, বেলজিয়াম লাস্ট ম্যাচটা যেভাবে বের করেছে, যেভাবে খেলেছে, এর উপরে তো যুক্তরাষ্ট্রের অনেক বেশি মাঠের বাইরের ক্যালকুলেশনে ব্যস্ত থাকতেই হচ্ছে না। রাইট, এখানে আসলে এই মুহূর্তে কাউকে ফেলে দেওয়া যাচ্ছে না, এবং এটা প্রেডিক্ট করাও অনেক কঠিন একটা ব্যাপার আমার কাছে মনে হচ্ছে। বর্তমান সময়ে যে ইউএস এর পারফরমেন্সটা এবং বেলজিয়ামের পারফরমেন্স, সেই দিক বিবেচনা করে, কারণ বেলজিয়াম নেম ফেমে কিন্তু বেলজিয়ামকে সবাই এগিয়ে রাখবে, কিন্তু যদি মাঠের খেলায় দেখি এখন এই মেজর লিগ সকার যে প্লেয়ারগুলোকে আমরা এখন দেখে আসছি, এই প্লেয়ারদের ভিতরে একটা অন্যরকম কোয়ালিটি রয়েছে, যেটা কিন্তু আমাদের এশিয়ান ফুটবলেও বহুবার চেষ্টা করছে, জাপান, কোরিয়া বা এরা এখনও কিন্তু মেজর লিগ সকারের মতো নেম ফেমটা নিয়ে নিতে পারে নাই এখন পর্যন্ত। অনেক ভালো ভালো সুপারস্টার নিয়ে আসছে খেলানোর জন্য, খেলে গেছেন, বাট এশিয়াতে কিন্তু এই ধরনের স্ট্রাকচার এখনো তৈরি করতে পারে নাই। বাট অল্প কিছু দিনের ভিতরে কিন্তু ইউএসএতে একটা ভালো স্ট্রাকচার দাঁড়িয়ে গেছে, এবং মানে এখন হোল ওয়ার্ল্ড তাদেরকে চিনছে। আগে সকার লিগগুলো কেউ দেখতো না, তার পেছনে অনেক কারণ আছে। ডেভিড বেকহামকে নিয়ে গেছে, এখন যে প্লেয়ারগুলো যাচ্ছে, মেসির মতো প্লেয়ারকে যখন তারা নিয়ে গেছে, এখন সারা বিশ্বের চোখ কিন্তু অলরেডি এখানে চলে যাচ্ছে। এবং এখন মেসিকে নিয়ে যাওয়ার পরে মেসির দেখা দেখি অনেক ফুটবলার গেছে, এবং তাদের ফুটবলারদের কোয়ালিটি ডেভেলপমেন্টের জায়গায় অনেক বেশি ইফেক্টিভ হয়েছে এর ওয়ার্ল্ড কাপে, সেটা বোঝা গেছে। সেই ক্ষেত্রে এদের পারফরমেন্সটাও কিন্তু সেটা শো করছে যে না, তারা ইমপ্রুভ করছে, অনেক ইমপ্রুভ করছে। মানে এখন ওয়ার্ল্ড ক্লাস ফুটবলে ফাইট করার মতন একটা জায়গায় কিন্তু তারা চলে আসছে। তার মধ্যে এখন স্বাগতিক হিসেবে তারা একটা অ্যাডভান্টেজের জায়গায়ও আছে, এবং তাদের দেশে আগে যেমন একটা সমর্থকদের একটা কমতি ছিল মনে হয়, সেই জায়গাটা থেকেও কিন্তু তারা এখন বের হয়ে আসছে। এখন কিন্তু অনেক ফুটবল দেখতে যায় তাদের, মানে তাদের দেশে ফুটবলের জনপ্রিয়তা, মানে সকারের জনপ্রিয়তাটা, সকার আমি যতটুকু জানি, ইনফ্যাক্ট আমার একজন আমেরিকানের সঙ্গে কথা হচ্ছিল, সেও টুকটাক একসময় স্পোর্টসম্যান ছিল, সে কথা হচ্ছিল 2023 সালের দিকে, 22 ওয়ার্ল্ড কাপের পরপর, সে বলছিল যে আসলে আমাদের এরিয়াতে, সে কানসাস সিটিতে থাকে, সে বলছিল যে আমাদের এরিয়াতে সবচেয়ে মানে মধুর খেলা হচ্ছে গিয়ে বাস্কেটবল। হ্যাঁ, 100 মিটার স্প্রিন্ট আছে, অ্যাথলেটিক্স যেটাকে বলে, ওরা প্রচুর সুইমিং করে, এবং তাদের সবচেয়ে ফ্যাসিনেটিং খেলা হচ্ছে কি আপনার কি বলে এটা, ফুটবল বলতে হচ্ছে কি আপনার রাগবি আমরা যেটাকে বলি। এরপরে আসে বেসবল এবং টেনিস। তাদের এখানে, মানে আমি ক্রিকেট নিয়ে কথাটা শুরু করেছিলাম তার সঙ্গে, তারপরে সে সকারের কথা বললো 6 বা 7 নম্বরে। মানে আমেরিকার স্পোর্টস মার্কেটে সকারের ভ্যালুটা ওই জায়গাটায়। নিশ্চয়ই তাদের মেজর লিগ সকার আসার পরে সেই ভ্যালুটাতে কিছুটা ইফেক্ট পড়েছে, এবং তার ইফেকশন পড়েছে এবারের ওয়ার্ল্ড কাপে। এবং এবারের ওয়ার্ল্ড কাপে এই ম্যাচে যদি বেলজিয়ামের বিপক্ষে যুক্তরাষ্ট্র জয় পায় এবং তারা যদি শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে পারে, তাহলে আপনি ধরে রাখতে পারেন যুক্তরাষ্ট্র ফুটবল বিশ্বে একটা নতুন পরাশক্তি হিসেবে আবির্ভূত হওয়ার দৌড়ে আগামী 20 বছরের জন্য তারা রেডি। এবং এই ফুটবলার এখন যারা ফুটবল খেলছে, মানে তারা কিন্তু হচ্ছে কি তাদের বিগিনিংটা কিন্তু 2015, 16, 17 থেকে।
সো ওই পরবর্তী জেনারেশন এবং আরেকটা বিষয় হচ্ছে কি জানতে পারলাম যে সকার যেহেতু ওখানে অনেক বেশি জনপ্রিয় না, যেহেতু ওখানে বাস্কেটবল কিংবা স্কুল লেভেলেই ওরা বাস্কেটবল খেলে, রাইট। হ্যাঁ, সেখানে স্কুল লেভেলে কিংবা হচ্ছে গিয়ে কলেজ লেভেলে সকারটাকে আরো বেশি ইনভলভ করানো যায় কিনা, এক্ষেত্রে তারা হচ্ছে গিয়ে বেশি উদ্যোগও নিচ্ছে। তো সবকিছুই নির্ভর করে আসলে এবারের বিশ্বকাপে তাদের এখন পর্যন্ত যে পারফরমেন্স এবং বেলজিয়ামের বিপক্ষে ম্যাচটাকে ঘিরে। ধরেন আমরা অনেক ক্যালকুলেশন করতে পারি, অনেক ধরনের প্রেডিকশন করতে পারি। প্রেডিকশন বলতে আমরা অনেক ধরনের প্লেয়ারদের নিয়ে কথা বলতে পারি। বেলজিয়ামের স্ট্রেংথ ভালো, তারা অন্তত হচ্ছে গিয়ে যদি যুক্তরাষ্ট্র 17 হয়, বেলজিয়াম নিশ্চয়ই 19.5। কিন্তু বিগ ম্যাচে, বড় হাই ইন্টেন্সিটি ম্যাচে আপনি 50-50 ম্যাচই হবে, এটা মানে বলাই যায় নাকি? রাইট, এটা বলাই যায়। কারণ এই মুহূর্তে আমেরিকান সকার যেটা, এবং এদের প্লেয়ারদের ভিতরে যে মেন্টালিটিগুলো আসছে এবং তাদের সাপোর্টাররা যেভাবে এখন মাঠে আসছে, সব দিক থেকে কিন্তু এই মুহূর্তে ইউএসএ একটা ভালো জায়গায় ফুটবলকে নিয়ে আসছে এবং তাদের মানসিকতা, তাদের মানে কি বলে মনোবল অনেক ভালো একটা অবস্থানে আছে। সো সেই ক্ষেত্রে সেই জায়গাটা থেকে বেলজিয়ামকে রিকভার করছে। আমি মনে করি যে বেলজিয়ামের যে নেম ফেম, যে জায়গাটা বেলজিয়ামের তো আগে থেকেই একটা অবস্থান তৈরি ছিল, এবং এদের বর্তমান যে অবস্থান থেকে তারা আসছে পিছন থেকে আমেরিকা, এবং এই মুহূর্তে ওয়ার্ল্ড কাপে যে পারফর্ম করছে এবং হোস্ট হিসেবে তাদের একটা অ্যাডভান্টেজও আছে, সেই সব দিক মিলিয়ে আমার কাছে মনে হয় এই ম্যাচটা 50-50 জায়গায় রাখতে পারি। এনিবডিজ গেম আর কি আমার কাছে মনে হয়। প্রেডিকশন মানে 50-50 তো ধরেন একটা 50-50 এটা আমার কাছে মনে হয় যে খুব মানে যে কেউ জিততে পারে, হয়তো 1-0, 2-1 এরকমই হবে কিছু। আমার মনে হচ্ছে কি একটা হাই স্কোরিং ম্যাচ হবে। হাই স্কোরিং হবে বলে মনে হয় না আমার কাছে। 120 মিনিটের খেলা হবে, হাই স্কোরিং হবে, বেলজিয়াম 1 গোলে জিতে বের হয়ে আসবে। না, যেটাই হোক, মার্জিনটা খুব বড় হবে না আমার কাছে মনে হয়, মার্জিনটা খুব ছোট হবে ধরেন, কিন্তু স্কোর বড় হতে পারে। সেটা আসলে বলা যায় না। কেন বলছি, আমার কাছে মনে হচ্ছে কেন বলছি বেলজিয়াম বের হয়ে আসবে। ধরেন আপনি এরকম বড় মানে একটা লম্বা সময়ের ম্যাচে আপনি ধরেই রাখেন এই ম্যাচটা 120 মিনিট হবে, যদি হাইপোথেটিক্যালি হতে পারে, হওয়ার সম্ভাবনা বেশি আছে। যদি 120 মিনিটের ম্যাচ হয়, তাহলে ওইখানে টিম ডেপথের কথা আপনার একটা মাথায় রাখতে হবে। টিম ডেপথের কথা চিন্তা করলে আপনি পরে আপনি 6টা চেঞ্জ করতে পারবেন, তার মানে টোটাল 6টা চেঞ্জ। আপনি তারপরে হচ্ছে কি আপনি ফ্রেশ লেগ হিসেবে আপনি ইউএস এর ফুটবলারদের যে ক্যালিবার, বেঞ্চের যে ক্যালিবার, তার থেকে কিন্তু হচ্ছে কি বেলজিয়ামের ক্যালিবার ভালো। এবং লুকাকু দেখা গেল অনেক মিস মাস্টার, কিন্তু এমন ক্রুশাল মোমেন্টে সে এমন গোল করে দিবে, সেটাকে আসলে থামানো, এবং তার ফিজিক্যাল অ্যাডভান্টেজ, সে নাম্বার 9-এ অনেক বেশি প্রেসার ক্রিয়েট করতে পারে, এবং তার ইফেকশন কিন্তু লাস্ট কয়েক ম্যাচে আমরা দেখেছি 60, 70, 80 মিনিটসে যে সে হচ্ছে গিয়ে অপোনেন্টের ডিফেন্ডাররা যখন একটু ক্লান্ত হয়ে যায়, তখন তার প্রেসারটা হচ্ছে অনেক বেশি কাজে দেয়। আমার মনে হয় এবারের এই ম্যাচে বেলজিয়াম এই স্ট্র্যাটেজিতেই খেলবে। আমার মনে হয় যে মার্জিন খুব বড় হবে না, কিন্তু একটা হাই স্কোরিং ম্যাচ হবে, বেলজিয়াম জিতবে। দেখা যাক। আচ্ছা, এই ম্যাচে যে জিতবে তার সঙ্গে খেলা হবে পর্তুগাল স্পেনের মধ্যে, যে জিতবে নিশ্চয়ই সেটা একটা, যদি বেলজিয়াম জিতে এবং সেদিক থেকে পর্তুগাল স্পেন যেই জিতুক, সেখানে একটা হাড্ডাহাড্ডি লড়াই অবশ্যই। আর যদি এখানে ইউনাইটেড স্টেটস জিতে যায় এবং সেইখানে যেই জিতুক, সেখানে হয়তো বা খুব বেশি মানে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে না, হয়তো আগে থেকে বলেই দেওয়া যাবে। যাই হোক, বেলজিয়াম এবং যুক্তরাষ্ট্রের জন্য শুভকামনা।